অ্যাকচুয়ালি মর্গে গেল। সময়টা তখন আমাকে যা বললো আপু যে সন্ধে 7টা কি 8টা, 8টা কাছাকাছি হবে। তো দিনটা ছিল হচ্ছে রবিবার। সেদিন একটু মানে লাশ বা ওরকম কেস সংখ্যা একটু কমই ছিল, যার ফলে ওই মর্গে যে পাহারাদার 2জন ছিল, তো একজন মেবি কোথাও গিয়েছিল আর একজনকে মানে আগে থেকে কথা বলা হয়েছিল, ওই আপুরা বলে নিয়েছিল যে তারা ওই টাইমে যাবে, হয়তো বা কিছু টাকা পয়সা দিয়েছিল, যাই হোক। তো তারা সেই প্ল্যান অনুযায়ী 8:45 নাগাদ ওইখানে গেল। গিয়ে ওই মানে যে পাহারায় থাকে বা যে ওই ডিউটি ইনচার্জে থাকে, তো তিনি ওইটা মর্গটা অ্যাকচুয়ালি খুলে দিল। আর উনি ওই দরজার পাশে একটু বাইরে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি যেভাবে আমাকে বললো যে উনি ওইখানে দাঁড়িয়েছিল, উনি ভিতরে যাননি। তো 4-5 জন ফ্রেন্ডের মধ্যে মানে আমার ওই আপুটারই মানে ভীষণ এক্সাইটেড ছিল, মানে এগুলো নিয়ে মানে অত্যধিক বেশি এক্সাইটেড। মানে উনি নাকি ছোটবেলা থেকে একটু এগুলো সম্পর্কে বেশি এক্সাইটেড। না, আমি বলছি না ভূত বা প্রেতাত্মা এইগুলো না, কিন্তু মানে এই ধরনের লাশ বা কাটাকাটি বা মানবদেহ স্কেলেটাল সিস্টেম নিয়ে তিনি অনেকটা বেশি এক্সাইটেড ছিলেন, আমি যতটুকু জানি। তো উনি একটু তাড়াতাড়ি গেলেন, মানে সবার আগে ঢুকে লাশগুলো চেক করতে চাইলেন, মানে প্রত্যেকটাই সে দেখবে এরকম একটা ভাব। বাট সবগুলো লাশ অ্যাকচুয়ালি আমি জানি না অন্যান্য সব হসপিটালে একই কিনা, বাট তিনি বললেন যে ওইখানে সবগুলো লাশ সুন্দর করে টোকেন দিয়ে তারপর হচ্ছে বাঁধা ছিল, দড়ি বা অন্য কিছু দিয়ে সুন্দর করে বাঁধা ছিল যাতে পড়ে টরে না যায়। একটা মিনিমাম ডিস্টেন্স তারা মেনটেন করে লাশগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। এবং মর্গটা ছিল অনেক বড়, অনেকগুলো লাশই ছিল। তো আপু জাস্ট গিয়ে একটু প্রথমের দিকে সে দেখলো যে একটা লাশ খোলা আছে, মানে কাপড়টা ওই হয়তোবা ওই দরজা খোলার জন্য একটু বাতাসে একটু হালকা হালকা নড়ে উঠেছে। তো আপু চিন্তা করলো কি ওইটাই দেখি, কারণ আর সবগুলো মেনলি বাঁধা ছিল। তো দেখলো যেটা খোলা আছে, তো ওইটাই আমি আগে খুলে দেখি যে এটা কি বা কেমন, এরকম কিছু সামথিং লাইক দ্যাট। তো আপু গিয়ে প্রথমেই ওইটার লাশটার ওইখান থেকে কাপড় সরাতেই মানে জাস্ট চমকে উঠলো, কারণ হয়তোবা তিনি এর আগে এরকম কোনো অন্য কারো লাশ বা মানে অ্যাক্সিডেন্টাল কেস কোনোদিন ওইভাবে প্রত্যক্ষভাবে মানে পরিদর্শন করেননি। তো দেখে জাস্ট চমকে উঠলো, কারণ লাশটা ছিল হচ্ছে জাস্ট গলা থেকে মাথাটা আলাদা করা ছিল। আপু আমাকে বলল তখনও হয়তোবা লাশটার পোস্টমর্টেম করা হয়নি, কারণ পোস্টমর্টেম করা হলে ওটা সেলাই করে ওইটার সাথে মানে জুড়ে দেওয়া থাকতো, এরকম কিছু একটা। বাট ওই রকম ছিল না, জাস্ট রেখে দেওয়া হয়েছে কোনো মতে যে পোস্টমর্টম হয়তোবা করবে বা সামথিং লাইক দ্যাট। তো জাস্ট প্রথম দেখা, বুঝতেই পাচ্ছেন আশা করি, মানে এটা চমকে যাওয়ারই কথা। তো জাস্ট আপু জাস্ট একটু ভয় পেয়ে তার একটু শরীরটা কেমন যেন করা শুরু করলো। আর মর্গের মধ্যে এমনিতেই টেম্পারেচারটা একটু বেশি লো করা থাকে। তারপরে হচ্ছে আপনার কি বলে ওই মর্গে একটা মানে রাসায়নিক পদার্থের একটা তীব্র গন্ধ থাকার দরুন তারা 3-4 মিনিটে মানে প্রথম তো একটু গা গুলিয়ে যাচ্ছিল বা বমি বমি পাচ্ছিল, কারো কারো মাথা ঘুরছিল। সো তারা প্ল্যান করে যে না আজকে আর করবে না, তারা ব্যাক করবে। সো যা বলা তাই কাজ, তারা সবাই মিলে ব্যাক করে লাস্টে ওইভাবেই রেখে তারপরে ওই ম্যানেজার আঙ্কেল বা ওইখানকার স্টাফ ওইটা ঠিক করে রেখে দেয়। তো তারা পরে যার যার মতো চলে যায়, ওই আপুর এবং তার ফ্রেন্ড তাদের বাসায় ফিরে আসে। তো সেদিন অ্যাকচুয়ালি কিছু হয়নি, সেদিন রাতে তারা ঠিকঠাক মতো ঘুমিয়ে পড়ে, একটু কাজ টাজ ছিল।
তো পরের দিন রাতে রাসেল ভাইয়া আপুর ওই ফ্রেন্ডটা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমরা জানি যে মেডিকেল স্টুডেন্টরা একটু বেশি রাত করে পড়ালেখা করে, বাট সেই দিন ওই আপুর ফ্রেন্ড একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, যার ফলে বাট আপু একটু পড়ছিল। আপু জেনারেলি আগের মতোই একটু পড়ছিল, বাট তার ফ্রেন্ড ঘুমাচ্ছিলেন। তো কিছুক্ষণ পর তাও আমাকে আপু যেটা বললো 12টা সাড়ে 12টার পরে তার একটু তন্দ্রা লেগে যায়, তো একটু হয়তো বা রেস্ট নিচ্ছিলেন যে কিছুক্ষণ পর উঠে আবার পড়ব। তো হঠাৎ করে আপু দেখে যে ওই আপুর ফ্রেন্ডের যে ডেস্ক ছিল যেখানে তিনি পড়ালেখা করতেন, তো ওইখানে আপুর ফ্রেন্ডের মতো বসে কেউ মাথাটা নিচু করে ল্যাম্প জ্বালিয়ে বসে আছে। বাট আপু প্রথম দিকে ভেবেছিলেন যে হয়তোবা তার ফ্রেন্ড উঠে আবার পড়ালেখা শুরু করেছে, বাট একটু পরে তিনি খেয়াল করলেন যে তার ফ্রেন্ড বিছানায় যথারীতি শুয়ে আছে, বাট ওইখানেও আরেকজন বসে আছে। তখন তিনি মনে মনে ওইভাবে একটু মানে তন্দ্রার চোখে একটু মনে মনে ভাবছে আমি কি ভুল দেখছি বা সামথিং লাইক দ্যাট। তো তিনি তার চোখটা একটু মুছে আবার ঠিকঠাক হয়ে বসে ওইদিকে তাকিয়েছে। ঠিক তখনও কনস্ট্যান্টলি দেখে যাচ্ছেন যে ওই লোকটা বা ওই অবয়বটা ওইখানে বসা, ল্যাম্পটা জ্বালানো এবং একটা বই খোলা, এরকম কিছু একটা মানে ফিল মানে দেখা যাচ্ছে পেছন থেকে। তো আপু তো জাস্ট মানে কি বলবো, ওই মুহূর্তে কি হয় রাসেল ভাই আপনি বুঝতেই পারছেন, বাট তবুও একটু ভয় না পেয়ে আপু ওয়াশরুমে গিয়ে একটু চোখে পানি দিয়ে এসে তাকিয়েছে জাস্ট ওই চেয়ারের দিকে, ওই আপুর ফ্রেন্ডটার চেয়ারের দিকে। তো তখনই দেখছে অবয়বটা জাস্ট ঘুরে তাকালো এবং আপুর দিকে জাস্ট মানে এক দৃষ্টির তাকাল, মানে ভয়ঙ্কর একটা তার ফেস। আপু যেটা আমাকে ডিসক্রাইব করলো যে মুখটা ছিল অনেকটাই ওই আজকালকে যে মর্গে ওই লাশটা দেখেছিল ওই রকম। কারণ সরি ভাই আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে লাশটা ছিল একটা মহিলার লাশ। কত বছর হবে আমার আপু ওরকম শিওরলি বলতে পারেননি, বাট বলেছেন যে 30 আপ এরকম কিছু একটা হবে। তো মহিলা ওই অবয়বটারই, তিনি কিছুটা বুঝতে পারছেন যে মুখটা প্রায় ওই রকম, বিকজ আপু ভুলে গিয়েছিল যে কি দেখেছে না দেখেছে পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য। তো তখন সে বুঝতে পারলো না যে কালকের ওই গলা কাটা লাশটার ওই মহিলার ফেসটাই সে দেখছে। তখন আপু ভাইয়া জাস্ট মানে ফ্রিজ হয়ে গিয়েছিল। আমাকে যেটা বললো যে তিনি তার ফ্রেন্ডকে ডাকতেও পারছিলেন না, ওই জায়গা থেকে জাস্ট মানে নড়াচড়া করতে পারছিলেন না, জাস্ট কন্টিনিউয়াসলি ওখানে ফ্রিজ একদম দাঁড়িয়েছিলেন, কিচ্ছু করতে পারছিলেন না। তখন ওই অবয়বটা রাসেল ভাইয়া আপুকে নাকি বলছিল তুই আমাকে দেখে চলে আসলি কেন। এরপর নাকি বলছিল যে তুই আমার পোস্টমর্টেম করবি, মানে এই দুইটা জাস্ট লাইন নাকি আপুকে বলেছে, এটুকু তার মনে আছে। এইটা বলার পর রাসেল ভাইয়া ওই অবয়বটা জাস্ট উঠেছে চেয়ার থেকে, তখনই নাকি আপু একটা জোরে চিৎকার দিয়ে সেখানে জাস্ট সেন্সলেস হয়ে গেছে রাসেল ভাইয়া। তারপরে তার যখন মানে সেন্স ফিরে আসে তখন সে দেখে যে তার পাশে তার মেডিকেলের 2 জন স্যার তাকে একজন চেক আপ করছেন, তার 3-4 জন ফ্রেন্ড জাস্ট দাঁড়িয়ে আছে। তখন তার সেন্স ফিরে অ্যাকচুয়ালি দুপুর 1:30-2টা হবে এরকম কিছু বললো আমাকে। ওই টাইমে তার সেন্সটা ফিরে আসে। তখন মানে বলে যে আমি এখানে কিভাবে, তোরা কিভাবে আসলি, সামথিং লাইক দ্যাট, যে তোরা আমাকে কিভাবে পেলি। তো ওই টাইমে
মানে তার সবকিছু মনে চলে আসে যে কালকে রাতের ঘটনা। তখন ওই দুইজন স্যার চলে যাওয়ার পর তার ফ্রেন্ডসদের সে পুরো ঘটনাটা ব্যাখ্যা করে। এরপর থেকে নাকি রাসেল ভাইয়া তিনি মানে তার কাজ ছাড়া কোনোদিন ওই মর্গের আশপাশে যাননি, এবং এটাই তার ঘটনা ছিল। এরপর এই ঘটনাটা আর কাউকে বলেননি। তিনি আমাকে যা বললেন, আমাকে আমার সাথে একদিন শেয়ার করেছিলেন, যেহেতু আমার সাথে একটু ফ্রি, কথায় কথায় ঘটনাটা উঠে এসেছিল। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো রাসেল ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। যেহেতু তার মেডিকেল লাইফের ঘটনা, সো তার নাম বা কোনো কিছু উল্লেখ করতে আমাকে প্রকাশ করতে না করেছে ভাইয়া, আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো আমার মনে হয়েছে এরকম ঘটনা ঘটতে পারে, আমি জানি না, বাট আপু আমাকে বলেছে একদম 100% সত্য ঘটনা, এখানে কোনো বানানোর কিছুই নেই। তো রাসেল ভাইয়া, যদি ঘটনাটি আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। কেমন আছেন রাসেল ভাই? আশা করি ভালোই আছেন। আমি ডেভিড। আমি এই প্রথম আপনার কাছে কোনো ইমেল বা ভয়েস ক্লিপ সেন্ড করলাম। আমি পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা। তো আমি আমার লাইফের একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি মূলত ঘটে হচ্ছে 2011-তে। তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে। তখন আমরা প্রতিদিনই সন্ধ্যাবেলা প্রায় 10-12 জনের একটা গ্রুপ, প্রতিদিনে আমাদের রেগুলার আড্ডা দেওয়ার একটা টাইম ছিল। তো ওই রেগুলারলি আড্ডা দিতে দিতে একটা প্রোগ্রাম সেট হয় যে একটু বাইরে দূরে কোথাও থেকে ঘুরে আসলে কেমন হয়। তো সেদিন সবাই এক্সাইটেড ছিল বিষয়টা নিয়ে, সবাই ডিসকাস করলাম আমরা। তো যেহেতু সাডেন প্ল্যান করা, বাজেটের বিষয়ও থাকে এখানে, যেহেতু আমরা সবাই তখন স্টুডেন্ট, আমরা প্ল্যান করলাম যে এই বান্দরবনে যাব আমরা। কারণ আমাদের ফ্রেন্ড, তার আব্বার ট্রাভেল এজেন্সি আছে, সে ওখানে ফ্ল্যাট কিনে রাখছে যাতে তার টুরিস্টরা আসলে ওখানে মানে গেস্ট হাউস হিসেবে সেটা রেন্টে ইউজ করতে পারে। তো আমরা যেদিন মানে প্ল্যানটা করি, ও বললো যে আগামী 1 সপ্তাহ পর্যন্ত ওদের ওই গেস্ট হাউসটা বা ফ্ল্যাটটা কোনো বুকিং নেই। তো চিন্তা করলাম যেহেতু আমরা শর্ট নোটিসে খুঁজতে চাচ্ছি, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বলতে গেলে ভাগ্যের খেলায় এটা আমাদের মিটিয়ে দিয়েছে। তো আমরা খুবই খুশি যে ফ্ল্যাট পাচ্ছি, করতে যাচ্ছি প্রায় 3-4 দিন, যতদিন আমরা থাকবো ওইদিকে। তো খুবই এক্সাইটেড। পরের দিনই আমরা রওনা দিই। তো ওই বাড়িটা হচ্ছে বান্দরবন শহরের থেকে একটু দূরে, প্রায় আধা ঘন্টার রাস্তা। আর ওই বাড়িটা থেকে স্বর্ণ মন্দির একদম ক্লিয়ার দেখা যায় যদি ছাদে উঠি। তো জায়গাটার নামটা ঠিক আমার এখন মনে পড়তেছে না। যাই হোক, বাড়িটা খুবই সুন্দর, আশপাশ দিয়ে বাড়িটা খুবই খোলামেলা, বেশ বড় বড় রুমগুলো, 3 BHK ফ্ল্যাট, ওটা প্রায় 6 তলা বাড়ি। বাড়ির পিছনে সুন্দর খোলা জায়গা, বাগানের মতো বসার জায়গা আছে, ওখানে সানশেড আছে। তারপর মানে মোটামুটি ছোটখাটো বিয়ের প্রোগ্রাম করার মতন জায়গা ওটা বলা যায়। তো আমাদের খুব ভালোই লাগলো, কারণ আমরা যেরকম চাচ্ছিলাম নিরিবিলি, রাত্রে আমাদের ফায়ার ক্যাম্প প্লাস বারবিকিউ করার কথা, সেই অনুযায়ী আমাদের মানে ওই পরিবেশটা খুবই মানানসই হয়ে গেল। তো আমরা সবাই খুব খুশি, যেহেতু মনের মতন পেয়ে গিয়েছি, আর কোনো চিন্তা নেই। তো আমরা সবাই সবার মতন রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা শোয়ার জন্য ডিনার করে শুভ সে প্রিপারেশন নিচ্ছি। তো সেদিন রাতে আমরা ঘুমায় পড়ি। পরদিন সকালে দারোয়ান এবং ওই কেয়ারটেকার ওখানকার, তাদের সাথে আমরা ভালো মতন পরিচয় হই।
তারা মানে খুবই ভালো মনের মানুষ বলতে গেলে, আসলে খুব মন খুলে কথাবার্তা বলতে পারে। ওখানকার লোকাল ওরা, ওদের কথাবার্তা খুব ভালোই লাগলো শুনতে। তো যাই হোক, রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল ওরা আমাদেরকে বারবিকিউ করার জন্য, বনফায়ার করার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার সবই ওরা ম্যানেজ করে দিল, সবকিছু ওরা সেট করে দিল। আমরা রিকোয়েস্ট করলাম ওদেরকে আমাদের সাথে থাকার জন্য, 10টা পর্যন্ত থাকবো, কিন্তু এরপরে আর থাকবো না, ওদের সকালবেলা উঠতে হবে, এর জন্য ওরা চলে গেল। যাই হোক, আমরা প্রায় 12টা পর্যন্ত সেখানে, 12টা কি 1টা পর্যন্ত ওই বাড়ির পিছনে পার্টি করলাম, গান বাজনা করলাম, মজা করলাম, তারপরে ঘরে এসে বললাম। এরপর থেকে আর কি, ঘরে আসার পর থেকে আর কি সমস্যাগুলো শুরু হয় আসলে। সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের সবারই মানে কেমন জানি মেজাজটা বিগড়ে যায়, আমাদের সবারই মেজাজটা বিগড়ে যায়, আর মাথা হালকা হালকা ব্যথা করতে শুরু করে। তো আমি ফার্স্টে বলি যে আমার মাথাটা ব্যথা করতেছে, কফি খাবো, তোরা কেউ খাবি? আমরা সাথে করে মোটামুটি এই টাইপের কিছু কিছু মানে ইনগ্রেডিয়েন্টস নিয়ে গিয়েছিলাম যেগুলো মানে আমাদের লাগবে, যেমন কফি, কোক, ফ্রুটস, এই টাইপের বিস্কিট, কুকিজ। আর একটা জিনিস বলে রাখি যে আমাদের গ্রুপের মধ্যে ড্রিঙ্কস করে না কেউ, কারো কোনো ব্যাড হ্যাবিট নেই। 3-4 জন আছে শুধু ওদের স্মোক করার অভ্যাস, কিন্তু এছাড়া অন্য কোনো খারাপ কোনো অভ্যাস আমাদের কোনো গ্রুপের কারোরই নেই। তো এই সমস্ত কারণে যে মাথা ব্যথা হবে বা ওই টাইপের কোনো কিছু না। তারপর আমরা যখন মানে সবাই একসাথে বলতেছি যে হ্যাঁ সবারই মাথা ব্যথা করতেছে, তো সবাই চিন্তা করলাম যে যেহেতু ট্রাভেল করছি আমরা গতকাল, আর সারাদিন এক্সাইটেড কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, সেই কারণে হয়তো টায়ার্ডনেস এর কারণে এরকম হচ্ছে। যাই হোক, তো সবাই আসলে মানে আমি চা বানাচ্ছি আর সবাই কেমন যেন মুখ গোমরা করে ঘরের ভিতরে বসে আছে। ড্রয়িং রুমে আমার 3 ফ্রেন্ড একসাথে বসছে, হঠাৎ করে ওদের ভিতরে কেন যেন একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেল। বিষয়টা আমার কাছে মানে অদ্ভুত লাগলো, কারণ আমাদের এই ওদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার কোনো কারণে নেই, কোনো সময় হয় না, আর ওরা এরকম না, কথা কাটাকাটি করার মতন ছেলে ওরা না। তো হঠাৎ করে মানে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু করলো। আমি শুনতেছি অনেকক্ষণ ধরে, আমি চিন্তা করলাম যে জিনিসটা থেমে যাবে, দেখি না আমার মতন আর বাড়তেছে, ওদের টোন, গলার টোনটা বাড়তেছে। তো আমি সাথে সাথে মানে কিচেন থেকে চলে গেলাম, সামনে গিয়ে বললাম ভাই তোরা কি করতেছিস, কি হয়েছে, সমস্যা কি? তো ওরা বলতেছে হঠাৎ করে মানে ওদের চেহারা দেখে অবশ্য মনে হলো কি যে কোনটা ঘোরের ভিতরে ছিল বা হেডফোটাইজড অবস্থায় ছিল, আমি যে ওদেরকে ঘুম থেকে উঠালাম, এমন ভাবে আমার দিকে তাকালো। তো আমার দিকে তাকালো পরে বলতেছে 1-2 সেকেন্ড চিন্তা করি, কি চিন্তা করেছেন বললো, আসলে মাথাটা ব্যথা, আমাদের কি যে করতেছে আমরা নিজে বুঝতেছি না। এরকম বলে ওরা আবার সোফার মধ্যে বসে একের উপরে বলতেছে সরি সরি, যেটা কখনো করে না আসলে। আমাদের মধ্যে যত দুষ্টুমি ফাজলামি করি না কেন, যত এগুলো আমরা কখনো সরি বলি না, থ্যাংক ইউ এই টাইপের কিছু বলি না। আমরা ফ্রেন্ডশিপটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি আসলে আমাদের। তো আমার কাছে খুব অড লাগলো যে এরকম বিহেভ করতেছে, আর সবার মন মানসিকতা একসাথে এরকম কেন হলো আমি বুঝতেছি না। তো হঠাৎ করে আমার মাথার মধ্যে একটু একটা জিনিস নাড়া দিল, কারণ এই টাইপের মানে প্যারানর্মাল সমস্যা সম্বন্ধে আমার কিছুটা হলেও ধারণা আছে, কারণ আমার মানে ফ্যামিলিগত ভাবে অনেক কিছু এটা আমি এক্সপিরিয়েন্স করছি। এই টাইপের আমাদের ফ্যামিলিতে এই টাইপের অনেক সমস্যা হচ্ছে বা হয় বা হয়েছিল বলা যায়। তো সেখান থেকে আমার একটা ঘটনার কথা মনে পড়ে, এই টাইপের এই ঝগড়ার বিষয়টা। তখন আমার মাথায় নাড়া দেয় যে এই টাইপের কিছু কিনা, নাকি টায়ার্ডনেস থেকে হচ্ছে। তা আমি পরে চিন্তা করলাম না, ওই টাইপের কি হবে, আমরা ছেলে মানুষ, আমাদের তো ওরকম কিছু হওয়ার কথা না, আমরা তো তেমন উল্টাপাল্টা কিছু করিনি যে ওরকম খারাপ কিছু হবে। যাই হোক, তো সেদিন রাতে আমরা ঘুমিয়ে যাই যে যার মতো। আমি একটু রাত পর্যন্ত জাগনা থাকি, একটু হাঁটাহুটি করি, তারপরে দেখা যায় 3টা বা 4টার দিকে ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হই। তখন আর কারো মাথার মধ্যেই গতকাল মানে আগের দিন রাতের কথাটা আর কারো মাথার মধ্যে নেই যে একটা ঝগড়া লাগছিল বা কোনো কাটাকাটি হয়েছে, ওইটা ওরকম ওই রেস্টটাই মানে কারোর মধ্যে নেই, বা কারোর মধ্যে মনেই নেই আমার কাছে লাগতেছে এরকম। তো যাই হোক, সারাদিন ঘোরাঘুরি করলাম। তো সেদিন রাত্রে বাসায় আসার পরে এই ওখানে একজন কেয়ারটেকার চাচা আছে, তার সাথে অনেকক্ষণ গল্প করলাম।
গল্প করার পরে হঠাৎ করে সে মানে চলে যাবে, তখন কেন যেন বললো আমাদেরকে যে বাবারা তোমরা তো ঢাকা থেকে আসছো, তোমরা কিন্তু রাত হইলে ছাদে টাদে যাও না, 12টা 1টার পরে ছাদে টাদে যাও না, বা বাইরে টাইরে যাও না, হ্যাঁ কিছু লাগলে আমাদেরকে বললো, আমরা আপনাদের তোমাদের গাইনাতে যা লাগে দিব। আমরা বললাম না বের হব তো কি করতে, আর হ্যাঁ রাত্রেবেলা বের হই না আমরা। পরে আমাকে বলছে যদি পারেন যে বারিন্দাও না গেলে ভালো হয়। হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি বিষয়টা ইয়া করলাম না, কারণ ওরা ওখানকার লোকাল হয়তো ওইসব মানে উল্টাপাল্টা জিনিস বেশি দেখে টাকে বা ওইসব জিনিস বিশ্বাস করে, এরকম চিন্তা করে আমি জিনিসটা মাথা থেকে ঝেড়ে দিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তখন রাত বাজে 1:30 এরকম সময় আমরা সবাই মিলে একসাথে মানে ড্রয়িং রুমে বসে আছি। তো ড্রয়িং রুমেই হচ্ছে মেইন ডোরটা ওই ফ্ল্যাটের। তো এরকম তখন রাত অনেক, তো হঠাৎ করেই কেমন যেন একটা মানে শব্দ আমাদের গেটের সামনে থেকে আসতেছে, মেইন গেটের সামনে থেকে কেমন জানি একটা কুকুরের গঙ্গানো বা কোনো একটা জন্তু জানোয়ারের গঙ্গানো শব্দের মতো। হ্যাঁ তো আমি ঠিক ডিসক্রাইব করতে পারবো না এই শব্দটা, আমি আমার মানে লাইফে কখনো এরকম শব্দ শুনিনি, আর বোধহয় না কখনো শুনবো আর ভবিষ্যতে, আর শুনতে চাইও না অ্যাকচুয়ালি। শব্দটা মানে খুবই আস্তে আস্তে শুরু হয়, তারপরে আস্তে মানে ক্রমেই বাড়তে থাকে শব্দটা, গোগানির শব্দটা। তো আমার এক ফ্রেন্ড বলতেছে এটা কুকুরের বা শিয়ালের বাচ্চা বা কিছু একটা হবে, কান্নাকাটি করতেছে। আমি বললি তো গেটের সামনে আসলো কোথেকে, বলতেছে যে হয়তো নিচ থেকে গেট খোলা ছিল ঢুকে পড়ছে। একটা জিনিস বলে রাখা ভালো, ওই মানে বাড়ির এরিয়াটা হচ্ছে একদমই সিল করা, বাড়ির যে বাউন্ডারি গুলা একদমই পুরোটা সিল করা, মানে বাইরে থেকে ট্রেস পাস করার কোনো ওয়ে নেই একমাত্র মেইন গেট ছাড়া। আর যদি মানে ট্রেস পাস করতে হয় কাটা তার কেটে তারপরে আসতে হবে, যেটা জন্তু ধরনের মানে কুকুর বেড়ালের পক্ষে সম্ভব না, যেটা বলতে গেলে। তো যাই হোক, তো শব্দটা শোনার পর মানে আমাদের সবারই কেমন যেন গা ছমছম ভাব, হ্যাঁ সবারই কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে। তো আমরা কোনো কথা বলতেছি না, আর মানে শব্দটার দিকে সবাই কনসেন্ট্রেট করতেছে। হঠাৎ মানে শব্দটা বাড়তেছে তো বাড়তেই আছে, তারপর কিছুক্ষণ পরে মানে শব্দটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে তো সবার কেমন জানি মানে সবার ভিতরে কেমন জানি ভয় ঢুকে গেল। মানে বিশেষ করে আমি চিন্তা করেছি শব্দটা আমি কোনো কিছুর সাথে মিলাতে পারতেছি না, তার কারণটা কি, যে এরকম শব্দ তো কোনো জানোয়ারের হয় বলে আমার মনে হয় না। আমি কুকুরের কান্না বা বিড়ালের কান্না অনেকবার শুনছি, কিন্তু এইরকম হয় বলে তো, যাই হোক হতে পারে বন্য প্রাণীর হয়তো ভয়েস এরকম হতে পারে, আমি শিওর না। তারপরে প্রায় কিছুক্ষণ পরেই যখন একটু আমরা কথাবার্তা শুরু করলাম, তখন হঠাৎ করেই 4-5টা কুকুর বোধহয় একসাথেই হবে, যে আমাদের বাড়ির মানে যে সাইডটাতে আমরা বারবিকিউ পার্টি টাটি করলাম ওখান থেকে চিল্লাচিল্লি শুরু করছে। তো যখন কুকুর এরকম মানে ডাকাডাকি শুরু করলো, তখন মানে সবাই আবার মানে চমকে গেল যে বিষয়টা কি হচ্ছে এখানে। কুকুর আবার এখন এত রাত্রে কুকুর ডাকে কেন? আরেকজন বলতেছে কুকুর না এটা শেয়াল, কারণ ডাকটা শেয়ালের মতো না। আমরা আসলে অতটা মানে ইয়া না, মানে এই বিষয়ে পারদর্শী না যে শিয়ালের ডাক আর কুকুরের ডাকটা আলাদা ভাবে ই করবো। তবে আমাদের মধ্যে 2জন বলতেছে যে ওটা শিয়ালের ডাক, কুকুরের ডাক। আমি বলি আচ্ছা ঠিক আছে, যেটাই হোক এরকম ডাকাডাকি করার মানেটা কি? তো যাই হোক, এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমার মতো হয় মানে ওখানে ওই সময় প্রায় 20-30টার মতন এরকম কুকুর বা শিয়াল যাই একসাথে পুরো বাড়িটা ঘেরাও দিয়ে এরকম ডাকাডাকি শুরু করছে। তো আমরা মানে মোটামুটি বেশ ভয় পেয়েছি, সবাই একটা প্যানিকের ভিতরে এসে পড়ি। আমি দারোয়ান চাচা বা ওইখানকার কেয়ারটেকার যে তাকে ফোন করি। তো সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা, ওই ফ্ল্যাটের ভিতরে কখনোই নেটওয়ার্ক ডাউন থাকে না। আমি যখন ফোন দিচ্ছি তখন আমাদের কারো মোবাইলে নেটওয়ার্ক নেই, শুধু আমার মোবাইলে একটা ছিল, ফোন দেওয়ার সময় সেটাও কেটে যাচ্ছে, মানে নো সিগন্যাল দেখাচ্ছে, এরকম সমস্যা। তো আমরা মানে খুবই মানে ওখানে ভয় পেয়ে যাই যে বিষয়টা কি, খুবই মানে অদ্ভুত দেখাচ্ছে, বিষয়টা ভালো লাগতেছে না আমাদের। আসছি আমরা রিল্যাক্স হওয়ার জন্য, কিন্তু এখানে একটা প্যানিক অ্যাটাকের মধ্যে পড়ে যাচ্ছে আর কি। তো এরপরে ওই রাতটা আমরা খুবই মানে ভয়ের মধ্যে কাটাই। দেখা যায় ভোরবেলা আমাদের
আজানের টাইমটা দিয়ে এই জিনিসগুলো বন্ধ হয়। তো এরপরে মানে আমাদের খুবই মানে অবস্থা মানে ওই রাতটাকে খারাপ যায়। তো আমাদের চোখে মানে এত ঘুম যে টায়ার্ডও অনেক ওই সময়, ভয়ে টায়ার্ডে মানে আমরা ফজরের আজানের পর দিয়ে ঘুমায় এসে পড়ছি সাথে সাথে। তো ঘুমানোর পরে পরের দিন আবার যখন সকালে উঠলাম তখন বোধহয় প্রায় 12টা বাজে, এরকম দুপুর টাইম হয়ে গেছে। তো এই যে কেয়ারটেকার সে আসছে, নক করতেছে ঘরে, নক করছে পরে আমরা খুলে দিলাম। বললো যে আপনারা নাস্তা টাস্তা করবেন না। আমি বলি আমি ওই চাচাকে ঘরে আসতে বলে দরজাটা লাগিয়ে দিলাম, যে বললাম যে নাস্তা টাস্তা বাদ দেন, আগে বলেন কালকে রাত্রে আপনারা কইছিলেন যে এতগুলা কুকুর শিয়াল কি যাই হোক যে বাড়ির আশপাশ দিয়ে টাকাটাকি করতেছিল, যে আপনারা কি করতেছিলেন? আর এইরকম চিল্লাচিল্লির মধ্যে ঘুমাতে পারিনি আমরা কালকে রাতে। তখন সে যা বললো সেটা বললো তো আমাদের মানে শুনে তো আমাদের অবস্থা খারাপ। যে সে ডাইরেক্ট বলছে যে কিসের কুকুরের কথা বলতেছেন, এখানে কোনো কুকুর বিড়াল ঢুকতে পারে নাকি? আপনারা কুকুর বিড়ালের শব্দ পাইলেন কোত্থেকে? আমি তখন চিন্তা করলাম না, উনি যে কথাটা বলছে কথাটা মানে অযৌক্তিকর না। তার কারণ হচ্ছে আসলে ওই জায়গাটা কুকুর বিড়াল ঢোকার মতো কোনো ওয়ে নেই, কারণ মেইন গেটটা হচ্ছে সলিড স্টিলের। বাড়ির বাউন্ডারির যে মেইন গেট সেটা সলিড স্টিলের তৈরি। ইভেন কি আমাদের বিল্ডিং এর মেইন গেটটাও হচ্ছে কাঠের, একদম সম্পূর্ণ ওই সিল করা কাঠ দিয়ে। তো ঢোকার কোনো ওয়ে নেই। তো প্রত্যেকটা জিনিসই আমরা যেগুলো মানে এই মনে করলাম, যেগুলো এক্সপিরিয়েন্স করছিলাম, ওগুলো হওয়াটা খুবই অস্বাভাবিক ছিল। তো আমরা বললাম, ওনার সাথে শেয়ার করলাম বিষয়টা রাত্রে। তখন ওনারা বললো দেখেন আপনারা তো আসছেন বড় সাহেবের রেফারেন্সে, আপনাদেরকে আমি কিভাবে বলি কথাটা? বলি যাই হোক বলেন না, দেখেন আমাদের রিস্কের ব্যাপার, তো আমরা এতগুলো ছেলেরা আসছি, হ্যাঁ, এর মধ্যে কারো যদি কোনো একটা কিছু হয়ে যায় আমরা কারোর ফ্যামিলিতে কিভাবে কি জবাব দিব বলে। তখন বলতেছে যে আমি আপনাদের সবচেয়ে ভালোভাবে বলবো কি, আপনারা ঢাকায় চলে যান, আপনাদের আশাটা খুব সম্ভবত মানে ওরা পছন্দ করতেছে না। ওরা পছন্দ করতেছে না এই কথাটা শুনে মানে আমার পিলে চমকাই গেছে। তখন আমি বলি ওরা পছন্দ করতেছে মানে, বলে এখানে একটু সমস্যা আছে, আপনি আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না। আমি বলি কি সমস্যা? বলে যে বিশাল সমস্যা, দেখেন এত কিছু আসলে খুইলা বলা যাবে না, আপনারা তো বাইরে থেকে আসছেন, একটু বোঝার চেষ্টা করেন, তবে এটা বোঝেন যে এখানে সমস্যা আছে, আর যেটা সমস্যা আছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমাদের মধ্যে আবার 2-3 জন একটু বেশি সাহসী আছে, ওরা বলতেছে যে না আমরা আজকে থেকে দেখবো দেখি কি হয়, দেখি আজকেও এরকম হয় নাকি। তো ওই আগের দিন যেরকম মাথা ব্যথার সমস্যাটা সকালে আমরা মোটামুটি ভুলে গেছি, তো রাত্রের ভয়টাও আমরা দিনের বেলা যখন একটু এনার্জি পাইলাম, রাত্রের ভয়টাও মানে অনেকটাই আমরা ভুলে গেছিলাম। কিন্তু কিছু ওইটা যে হয়েছিল ওটা আমাদের মনে আছে। এরপরে যেটা হলো যে ওই দিন আমরা ঘোরাফেরা করলাম ঠিকই, কিন্তু তেমন একটা মানে ভালো খোশ মেজাজে যে ছিলাম না আমরা। রাত্রের বেলা আমরা যখন বাসায় আসলাম, বাসায় এসে মানে বাসায় ঢোকার সাথে সাথে সবাই আবার মুড খারাপ, যে রাতটা কেন হলো এরকম, একটা রাত হওয়াটা রাতের জন্য দোষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমাদেরকে ওই যে কেয়ারটেকার চাচা সে বললো যে আপনারা ঘরে ভিতরেই থাকেন, বেড টেড হবেন না। আমি বললাম ঠিক আছে সমস্যা না, আমরা বেড টেড হবো না। আর উনি বললো যে আমি একটু জমজমকুপের পানি দিয়ে যাই, একটু ছিটাই নিয়ে আমাদের। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমি জমজমকুপের পানিটা ঘরের এদিক ওদিক ছিটাই রাখলাম। আর এমনি আমরা সবাই খাওয়া দাওয়া সেরে তখন ড্রয়িং রুমে বসলাম সবাই একসাথে। তো 1টা বাজে 2টা বেঁচে গেল, আর কোনো ওরকম কিছু শুনতেছি। তো চিন্তা করলাম যা হওয়ার মধ্যে হয়ে গেছে, আর মধ্যে কিছু হবে না, যাক। এরপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে মানে আরো বেশি ভয়ঙ্কর। সেটা হচ্ছে 2:30টার সময়, রাত 2:30টার সময় এই আমরা এই দৌড়াদৌড়ি শব্দ পাচ্ছি আমাদের উপরের ফ্ল্যাটে। এখন বিষয় হচ্ছে আমাদের এই আমরা যে বিল্ডিংটাতে আছি, এই বিল্ডিংটাতে আমরা ছাড়া আর কেউ নেই, এই বিল্ডিংটাতে আমরা ছাড়া আর কেউ থাকে না। আর কেয়ারটেকার বা দারোয়ানের আলাদা কোয়ার্টার বিল্ডিং এর পাশ দিয়ে, ওই বিল্ডিং এর ভিতরে আর কেউ নেই, আমাদের ফ্ল্যাটটাই শুধু, বাকি সব কটা ফ্ল্যাটই তালা মারা। তো যখন দৌড়াদৌড়ির শব্দটা পেলাম তখন আবার ওই যে পিলে চমকানো অবস্থাটা আমার, যে এখন আবার কি সমস্যা হলো বাবারে বাবা।
হ্যাঁ, মানে মানে ওই মোমেন্টটা আমি আসলে ডিসক্রাইব করতে পারবো না, কিরকম ভয়ঙ্কর বা কিরকম ভয় আমরা পাচ্ছিলাম। যাই হোক, ওই আড়াইটার সময় এই শব্দটা যখন শুরু হলো, ওই শব্দটাও বাড়তে থাকলো, আর সাথে সাথে দরজার সামনে আবারও সেই গুনগানের শব্দটা। এই শব্দটা চালু হওয়ার পর মানে তখন আমাদের আবার অবস্থা খারাপ, আবারও মোবাইলে আমাদের নেটওয়ার্ক নাই, আবারও মানে ভয় লাগা শুরু হলো। কিন্তু কুকুরের ডাক বা শিয়ালের ডাক আর পাচ্ছি না ওই দিন রাতে। তো ওই দিন রাতে যেটা হলো যে ওই দৌড়াদৌড়ি শব্দটা এক সময় ফ্ল্যাটে থেকে বের হয়ে আমরা তখন পাচ্ছি হচ্ছে যে উপরের থেকে নিচে সিঁড়িতে নামতেছে, এবং নিচে সিঁড়িতে থেকে উপরে সিঁড়িতে নামতেছে, এরকম দৌড়াদৌড়ি করতেছে। তো স্পষ্ট আমরা বুঝতে পারতেছি বিষয়টা। তো আমরা সবাই ওখানে মানে খুব মানে মারাত্মক একটা প্যানিকের ভিতরে পড়ে আছি। এই অবস্থায় আমাদের মধ্যে দুইজন ফ্রেন্ড, এরা আবার একটু বেশি সাহসী বলতে গেলে, হ্যাঁ, এরা মানে এইসব জিনিস কমই বিশ্বাস করে, বলে যে না এটা কেউ শয়তানি করতেছে, অন্য কিছু এটা কেউ শয়তানি করতেছে, ওরা শিওর, এরকম ভাবে বলতেছে। তো ওই অতি মানে কি বলবো, ওর যে কাজটা করতে গেছে ওটা ওর না করাটাই অ্যাকচুয়ালি ভালো ছিল, আমি বলবো। ওর লাইফে একটা দাগ পড়ে গেছে ওটার কারণে। যেটা করছে যে ও প্ল্যান করলো যে উপরে থেকে যখন নিচে নামবে তখন সাথে সাথে দরজাটা খুলে দেখবে, কারণ দরজাতে খুললেই সিঁড়িটা দেখা যাচ্ছে। তো যখন আমরা অনেক করে না করলাম ওকে যে এরকম কাজটা করার দরকার নেই, যখন ও গেল ওই গেটের সামনে, ওই গোঙ্গানিটা তখনও আসতেছে, গোঙ্গানির স্বপ্নটা, আর উপরে থেকে তখন নিচে নামবে। তো নিচে নামবে এরকম সময় ও দরজাটা খুলছে। দরজাটা খোলার সাথে সাথে ও মানে ওখানে চিৎকার দিয়ে, আল্লাহ বলে চিৎকার দিয়ে পড়ে গেল, আর সাথে সাথে দৌড়ানির শব্দ বন্ধ, আর ওই গোঙ্গানির শব্দ বন্ধ। সে আর কোনো শব্দই পাওয়া যাচ্ছে না, একদম পিন ড্রপ সাইলেন্স ওখানে, মানে সবকিছু যেমন বন্ধ হয়ে গেল ওদিকে সবকিছু, মানে মানে কি বলবো ওটাকে। তো আমরা তো মানে মানে অবাক সবাই যে কি হলো, মানে কি হলো, কি দেখলো, এমন ভয় কিভাবে পাই দেবো, ওর মতন ছেলে যে অজ্ঞান হয়ে পড়ে গেল। মানে ও গেটটা খুলে মনে হয় 5-6 সেকেন্ড হবে, এমন কিছু একটা দেখছে যেটা মানে ও কেন কোনো মানুষ বোধহয় কোনো জিনিস একসেপ্ট করতে পারবে না। তো ওকে আমরা বিছনায় শোয়ানোর পরে দেখি ওর গায়ে জ্বর এসে পড়তেছে, কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তো আমরা মাথায় পানি দিয়ে মানে অনেক চেষ্টা করি রাত্রেবেলা যতটুকু যা করা যায়। তারপরে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে যতটুকু ভালো মানে সূরা করতে পারে বা নামাজ পড়তে পারে, নামাজি যারা আছে, আমরা সবাই সূরা টুরা পড়ে ফু দিতেছি, আয়াতুল কুরসি করতেছি, তারপরে সূরা ফাতিহা পড়তেছি, পড়ে টড়ে গায়ে ফু দিতেছি। তো এরকম প্রায় ভোর পর্যন্ত ওকে নিয়ে আমরা এরকম টেনশনে। তো ফজরের আজানের পর দিয়ে ওর এই জ্বরটা কমে গেল, গাটা ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে দিল। তখন আমরা একটু রিল্যাক্স, যে এখন হয়তো একটু ভালো হবে। তো আমরাও সবাই টায়ার্ড, যেহেতু ঘুমায় পড়লাম মোটামুটি 2-3 ঘন্টার মতন একটু ঘুম দিলাম। ভোরবেলা আবার 7টা-8টার সময় উঠলাম। ও সকালবেলা 7টা-8টার সময় উঠেই আমরা ফার্স্টে ওকে চেক করতেছি যে ও ঠিক আছে কিনা। ও ঘুম থেকে দেখি উঠে জানলার সামনে তাকায় বসে রয়েছে, কোনো কথা বলতেছে না। তা আমাদের তো ভয় লেগে গেছে যে এর আবার কি হলো, মানে কোনো কথাই বলতেছে, মূর্তির মতন যা বসে রয়েছে ওখানে। তো ওর এই ব্যবহারটা মানে আচরণটা দেখে আমরা সবাই একটু অবাক হই। তারপরে আবার মানে আমি বললাম যে ও যে জিনিস দেখছে হয়তো ওর দেখার মতন ইয়া ছিল না, মানসিকতা ছিল না, যার কারণে শখটার ভিতরে আছে। এখন কিছু ওকে না জিজ্ঞেস করাই ভালো। তো আমরা কোনো কথাবার্তা বলি না, আমি সাথে সাথে বলি সবাই ব্যাকপ্যাক করো, এখন আর কোনো এখানে খাওয়া দাওয়ার কিছু দরকার নেই, ডাইরেক্ট আমরা বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে যে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওখান থেকে ঢাকা রওনা দেবো, এখানে আমি আর 1 মিনিটও থাকার জন্য রাজি নেই। তো সবারই মন টন খারাপ, সবাই প্যাক করে সাথে সাথে ওখান থেকে আমরা আমাদের গাড়ি একটা মানে গাড়ি আমরা করে রাখছিলাম, মাইক্রোবাস কন্ট্যাক্ট করে রাখছিলাম, ওনাকে ফোন দিয়ে সাথে সাথে এসে পড়ে আমাদের নিয়ে গেল। তো উনি জিজ্ঞেস করলো অনেকবার যে কি ব্যাপার, আপনাদের তো 4-5 দিন থাকার কথা আছে, আজকে চলে যাচ্ছেন। তো আমরা কিছু বলিনি, বলে শুধু বললাম যে একটু সমস্যা হয়েছে, জায়গাটা ভালো লাগতেছে না। তো ওনারা দেখলাম মুখটা কেমন জানি গোমরা হয়ে গেল, কিছু বললো না, আর কিছু জিজ্ঞেস করলো না। যাই হোক, ওই জিনিসটা আমার কিছুটা অস্বাভাবিক লাগলো। আর ওখান থেকে যখন আমরা চলে আসলাম ঢাকায়, ওই পুরো রাস্তায় আমি ওই ফ্রেন্ডটাকে আর কিছু, আমরা কেউই আর কিছু জিজ্ঞেস করিনি।
ঢাকায় আসার পরে যখন নাকি আমরা ওকে বাসায় দিয়ে আসলাম, তার পরের দিন ওর বাসায় গেলাম আমরা। তো ওর অবস্থা জিজ্ঞেস করার জন্য কেমন আছে। ওর আব্বুকে বললাম যে ওর অসুস্থ হয়ে গেছিল, জ্বর আসছিল রাত্রে এরকম। তো আম্মু আব্বু একটু টেনশনে পড়ে গেছে। তো আমরা পরের দিন ওর কাছে সব জানলাম যে তুই কি দেখছিলি, এমন কেন হলো তোর। তখন ও ওখানে বসে, যে যখন ওই কথাটা বললো, ওখানে বসে আমাদের আত্মা পানি শুকায় গেছে। এরকম কথা শোনার জন্য আমরা কেউ রাজি মানে এই রেডি ছিলাম না কথাটা শোনার জন্য। যেটা বললো যে যখন নাকি গেটটা খুললো, খোলার সাথে সাথে নাকি দেখে যে এই সিঁড়ির রেলিং এর সাথে হেলান দিয়ে একটা ছোট্ট বাচ্চার মতন বসে মানে কান্না করতেছে। মানে বসে রয়েছে, ওর মুখ দিয়ে গঙ্গানি শব্দটা বেরোতেছে আর ধরে যে নামতেছে। হ্যাঁ, মানে কেমন মানে মানে মানুষের মতন আকৃতি, কিন্তু সম্পূর্ণ শরীরটা কালো লোম দিয়ে ঢাকা। আর মাথাটা যখন নামতেছে, উপরে থেকে যখন নামতেছে, ওর চোখের দিকে চোখ একদম বরাবর তাকায় রয়েছে। আর নামার সময় মাথাটা একদম পিছনে ঘুরে যেতেছে, মানে সামনে থেকে মাথাটা 180 ডিগ্রি পিছনে ব্যাক করে ঘুরে যেতেছে। এরকম দেখছে। জিনিসটা দেখার সাথে সাথে ও মানে ওইটা জিনিসটা দেখার সাথে সাথেই সেন্সলেস হয়ে গেছে ও। তো এই কথাটা যখন ও আমাদের বললো, তখন আমাদেরই মানে ওখানে অবস্থা খারাপ। এটা কি বলতেছে ও, এটা কি দেখছে, এটা কিভাবে সম্ভব, এটা হয় কিভাবে। তো এরপর থেকে আমরা আনফর্চুনেটলি এই টাইপের মানে ট্যুরের কোনো প্ল্যান করলেও মানে এরকম নির্জন জায়গায় আর কোনো সময় বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ট্যান করতে পারিনি বা করার সাহসও করিনি। ইভেন কি এখনো পর্যন্ত আমি কাউকে নিয়ে এভাবে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি না, একা গেলে সেটা আলাদা বিষয়। তো এই ছিল আমার স্টোরি। আর জানাবেন কেমন লাগলো আমার ঘটনাটা। এটা আমাদের লাইফে ঘটে যাওয়া প্রথম ঘটনা বলবো না, এরকম অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি লাইফে। তার মধ্যে একটা আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।